গিন্নি, ও গিন্নি, বলি আর কত বেলা পর্যন্ত ঘুমাবে গো? সেই সাত সকালে উঠে আমার বাড়ির সব কাজ করা হয়ে গেল, আর মহারানীর ঘুমই ভাঙছে না। বলি আজ কি ঘুমিয়েই পার করবে নাকি গো? বলি কি হয়েছেটা কি শুনি? সকাল থেকে এত চেঁচামেচি শুরু করেছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব শুনি? কত বেলা হয়েছে সেটা কি তোমার খেয়াল আছে নাকি? মহারানীর মতো বেলা 12টা পর্যন্ত ঘুমাবে নাকি তুমি? তোমার মতো লোকের সংসার থেকে দুবেলা ঠিক মতো কপালে ভাতই জোটে না, আর মহারানী সে তো দূরের কথা। এই বেলা 12টা পর্যন্ত ঘুমালে কপালে ভাত জুটবে কোথা থেকে? বলো দেখিনি, বলো বলো। হোমা, তাই নাকি? তা তুমি সাত সকালে উঠেছো, তা তোমার কপালে কি পোলাও কোরমা জুটলো নাকি? দেখি দেখি। গিন্নি, সাত সকালে মাথাটা খারাপ করো না তো। ঝগড়াটা কে করছে শুনি? আয় করার গুণ নেই, শুধু পারে বউয়ের সাথে ঝগড়া করতে। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আরে, আয় যদি না করতাম, যে একবেলা খাবার খাচ্ছ সেটাও কপালে জুটতো না। বাবা বাবা, বড্ড আত্মসম্মানে খালে গেছে। তা কি এমন কথা বললাম গো? যা তোমার মুরদ আছে সেটাই তো বলেছি। ধ্যাত, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। ইস, মিনসির রাগ দেখলে বাসি নেই। বলি খাওয়া পড়া মাখা সবকিছু পরিপূর্ণ দিয়ে তবেই রাগ করু। সত্য সব। ওগো, বলি বর্ষাকাল তো চলেই এলো, তা আমাদের ইলিশ মাছ কিনবে না? বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ গিন্নি, কথাটা একেবারে 16 আনা খাঁটি বলেছ। বর্ষা আর পাতে যদি ইলিশ মাছের ঝোল থাকে তাহলে তো কোনো কথাই নেই। এক হাঁড়ি ভাত কখন যে হাপুস হাপুস করে খেয়ে ফেলবো সেটা বুঝতেই পারবো না। হ্যাঁ গো, তুমি তো জানোই ইলিশ মাছ আমার কত প্রিয়। গরম গরম ভাত আর পাতে ইলিশ মাছের ঝোল থাকবে, আহ, ভাবতেই জিভে জল চলে আসছে। গিন্নি, তোমার পছন্দের জিনিস আর আমি কিনা সেটা আনবো না? এ কি কখনো হতে পারে নাকি? আজই হাট থেকে তোমার জন্য বড় বড় ইলিশ আনবো, তুমি মন ভরে ইলিশ মাছের ঝোল খেও, কেমন? ওমা, তাই নাকি? তুমি বড্ড ভালো গো, আমার মুখের কথা মুখে থাকতেই সব আবদার পূর্ণ করো। আচ্ছা, তুমি থাকো, আমি বরং একটু হাটে গিয়ে দেখি এই বর্ষায় ইলিশের বাজারটা কেমন হয়েছে। আচ্ছা, যাও, সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। না, বাড়িতে কোনো কাজও নেই, কি যে করব, একা একা ভালো লাগছে না। যাই, একটু রিনার গাটা খাই নুনের ছিটা দিয়ে আসি। মানুষকে জ্বালাতে কি যে ভালো লাগে না। মা, ও মা, কোথায় তুমি? আমি গোয়াল ঘরে লালেকে খাবার খেতে দিচ্ছি। এই রানী, তোর মা কোথায় রে? আরে চাচি, আপনি বসুন না, মা গোয়াল ঘরে লালিকে খাবার খেতে দিচ্ছে। হোমা, তাই নাকি? হ্যাঁ চাচি, আপনি বসুন। এই রানী, তুই কার সাথে কথা বলছিস রে? মা, লতিকা চাচি এসেছে, চাচির সাথে কথা বলছি। না, একজন হাড় চালিয়ে গেল আর একজন পিন্ডি চটকাতে চলে এসেছে। হ্যাঁ রে রিনা, তোর সারাটা দিন কত কাজ করতে হয়, আর আমাকে দেখ, সংসারের একটা কাজও করতে হয় না। সবার কপাল তো আর তোমার মতো সোনায় মোড়ানো হয় না গো দিদি। হ্যাঁ রে, তা অবশ্য ঠিকই বলেছিস, আমার মতো কপাল পেতে তো কপাল লাগে। মা, আমার বড্ড খিদে লেগেছে, আমায় খেতে দাও না। দাঁড়া মা, এক্ষুনি চালটা পুড়িয়ে আনি, তারপর তোকে পান্তা ভাত মাখিয়ে দিচ্ছি। না মা,
রোজ রোজ ওই ঝাল দিয়ে পান্তা খেতে আমার একদম ইচ্ছে করে না। সকালে তো কোটা গরম ভাতও রান্না করতে পারো নাকি? শোন রানী, গরম ভাত রান্না করতে পারলে তোকে কি পান্তা ভাত দিতাম? তাহলে তো তোকে গরম ভাতই দিতাম। না মা, আমার পান্তা খেতে একদমই ইচ্ছে করে না। তাই তো, ছোট মানুষ রোজ রোজ কি পান্তা খেতে চায় নাকি? আমরা তো পান্তা ভাত কখনোই খাই না। রোজ রোজ গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি আরো কত কিছু খাই। থাক থাক দিদি, আর বলো না। এমনিতেই রানী পান্তা ভাত খেতে চাইছে না। মা রানী, তুই বস, আমি ঝাল পুড়িয়ে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা যা, কি আর করা, গরিব হলে কত কিছুই সহ্য করতে হয়। নিজেই চালায় বাসি না, তার উপরে পাড়া প্রতিবেশীদের কথার ঠেলায় আর রক্ষে নেই। না মা, আমি ওই ঝাল পোড়া দিয়ে ভাত খাবোই না। খেয়ে নে রানী, কি আর করবি, তোরা তো আর আমাদের মতো বড় লোক না। যা আছে তাই দিয়ে খেয়ে নে। ঠিকই খেত, তুমি যদি এসব ভালো খাবারের নামগুলো না বলতে। তাও মা, যা আছে খেয়ে নি, খুব খিদে পেয়েছে। হঠাৎ আকাশ কালো করে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। ঝুম ঝুম করে বৃষ্টি পড়া শুরু হলো। হায় হায়, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। তোমরা বসো, আমি কটা জ্বালানি তুলে আনি গে, না হলে তো আবার রান্না করতে পারবো না। আহ মা, তুমি তো ভিজেই গেছো। এই বৃষ্টিতে ভিজলি, এবার তো তাহলে জ্বর আসবে তোর। না, জ্বর আর আসবে কোথা থেকে? আর আসলেই বা কি? আমার বাবা এসব কষ্ট করতে হয় না, সব তোর দাদাই আমাকে গুছিয়ে দেয়। তোমার মতো সুখ কজনের আছে? তোমার সুখের কথা চিন্তা করাও আমাদের জন্য স্বপ্ন। বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, তোর দাদা বাজারে গেছে ইলিশ কিনতে। বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে দারুণ মজা লাগবে। চাচি, ইলিশ মাছ খেতে বসে খুব মজা লাগে। কেন রে, তুই বুঝি কখনো ইলিশ মাছ খাসনি? না চাচি, বাবা তো কখনো ইলিশ মাছ আনেনি, তাহলে খাবো কি করে? ইলিশ মাছের যে স্বাদ তা কখনোই ভোলা যায় না। ইলিশ মাছের স্বাদ তো মুখেই লেগে থাকে। ওমা, তাই নাকি? এত মজার হয়? হ্যাঁ রে রানী, আরো যদি বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল হয় আর গরম গরম কটা ভাত, তাহলে তো আর কথাই নেই। আহ, কি যে স্বাদ! মা, ওমা, আমিও ইলিশ মাছ খাবো। তাই তো রিনা, সবসময় না পারিস, দু একবার তো মেয়েটাকে ইলিশ মাছ খাওয়াতে পারিস নাকি? বাজার থেকে কিনে না আনলে আমি কোথা থেকে খাওয়াবো? হ্যাঁ রে, হাবু তো মাছ ধরে, তাও ইলিশ মাছ পায় না। না জানি না, বাড়ি তো কখনো আনতে দেখলাম না। আচ্ছা থাক তোরা, আমি আসি রে। মা, ওমা, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো মা। আমাদেরও ইলিশ মাছের ঝোল রান্না করো না মা। মারবো একটা থাপ্পড়, যার মুখে যেটা শুনবে সেটাই খেতে হয় নাকি? তুমি সব সময় এমন করো। এই হাবু, মাঝ নদীতে যাবি নাকি? শুনেছি বৃষ্টি হলেই নাকি মাঝ নদীতে বড় বড় ইলিশ পাওয়া যায়। কিন্তু এত বৃষ্টিতে আমাদের ওইটুকু নৌকা ডুবে যাবে না তো? আরে চল না রে, একটু সাহস করে গিয়ে দেখি না রে। বড় নৌকার জন্য আমরা তো কখনো মাছ নদীতে যেতেই পারি না, আর আমাদের কপালেও কখনো ইলিশ মাছও জোটে না রে। হ্যাঁ রে কালু, বউ বাচ্চাদের কখনো ইলিশ মাছও খাওয়াতে পারি না। কি করে খাওয়াবো? বড় বড় নৌকাগুলো তো আমাদের মাছ নদীতে যেতেই যায় না, তাদের চোখে তো আমরা কখনো পড়িই না। হ্যাঁ রে, আজ বর্ষার কারণে তো সব বড় নৌকার মাঝিরা ঘাটে নৌকা বেঁধে বাড়ি ফিরে যাচ্ছে। আজই আমাদের সুযোগ, আজ যদি কটা ইলিশ মাছ ধরতে পারি তাহলে একদিন হলেও বড় ইলিশের স্বাদটা তো নিতে পারবো নাকি? হ্যাঁ রে হাবু, চল চল, গিয়েই দেখি কি হয়, চল। কালু রে, আমরা তো মাঝ নদীতে চলে এসেছি রে।
বৃষ্টি তো বেড়েই চলেছে, যদি ঝড় শুরু হয় তাহলে তো প্রাণটাও হারাতে হবে রে। আরে কিচ্ছুটি হবে না, মনে সাহস রাখো তো। ভয় না পেয়ে মাছ নদীর দৃশ্যটা দেখো, কত সুন্দর, দেখো তো দেখো। হ্যাঁ রে কালু, ঠিকই বলেছিস, কি অপরূপ সুন্দর। আহ, চোখটা জুড়িয়ে যাচ্ছে রে। নাও, এবার ওপরওয়ালার নাম নিয়ে জালটা ফেলো। হাবু আর কালু বেশ কয়েকবার জাল ফেলল, কিন্তু তাদের জালে কোনো মাছ উঠল না। প্রতিবারই খালি জাল উঠে এলো। দুজনেই খুব হতাশ হতো। কালু রে, এত বার করে জাল ফেললাম, কিন্তু জালে তো কিচ্ছুটি উঠলো না রে। হাবুদা রে, সবাই ঠিক কথাই বলে, গরিবের কপালে কখনো ঘি ভাত জোটে না। আমাদের কপালে শুধুই ওই ঝাল পোড়া পান্তা ভাতই জোটে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই বৃষ্টির সময় কত কষ্ট করে মাছ নদীতে এলাম, কিন্তু কপালে একটা মাছও জুটলো না রে। আকাশের ভাবটাও তেমন ভালো না। চলো হাবুদা, আমরা বাড়িতে ফিরে যাই। কালু, চল একটু সামনে গিয়ে শেষবারের মতো করে একটা জাল ফেলা যাক। মাছ বাঁধলে তো ভালো কথা, আর না বাঁধলে চলে যাব। আচ্ছা আচ্ছা, চলো আর একটু এগিয়ে দেখা যাক, চলো। আরে কালু, দেখ আমার জালে কত বড় বড় রূপালী ইলিশ উঠেছে রে। আরে বাহ বাহ, মাছগুলো কত বড় বড়। এত বড় ইলিশ মাছ এর আগে তো নদীতে দেখিনি গো হাবুদা। তুই কেন রে, আমিও তো কখনো দেখিনি। হা করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি জাল ফেল, আমিও কটা মাছ হাড়িতে ভরে নেই। হ্যাঁ 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 হাবুদা, হ্যাঁ। কালু, তোর জালেও তো বড় বড় মাছ উঠেছে রে। চল আরো কয়েকবার জাল ফেলি, চল চল। আমার কি যে খুশি লাগছে গো হাবুদা। ছোট ছোট ছেলে মেয়েরা বাড়িতে ইলিশ মাছের জন্য খুব বায়না করে। আজ পরিবার নিয়ে একসাথে বসে ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। আরে কালু, ঠিকই বলেছিস। নে নে নে, তাড়াতাড়ি নে, বৃষ্টি তো হয়েই চললো রে, আমার কোনো নামগন্ধ নেই। এরপর হাবু আর কালু কয়েকবার জাল ফেলল। প্রতিবারই তাদের জালে ইলিশ মাছ উঠে এলো। এতগুলো ইলিশ একসাথে বাঁধা, এই যেন তাদের স্বপ্ন ছিল। কালু, চল এবার বাড়ি যাই। বেশি লোভ করা কিন্তু ভালো না, ঝড় উঠলে নৌকা ডুবে যাবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। মানুষ বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। চল চল চল, ফিরে যাই। কালু রে, হাড়ি ভর্তি মাছ পেয়েছি। এত মাছ কি করবো রে? হাবুদা, চলো বাজারে গিয়ে কিছু মাছ বিক্রি করে দিই, আর কিছু মাছ বাড়িতে নিয়ে যাই। মাছ বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে বাড়ির সব প্রয়োজনীয় জিনিস নিয়ে যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, তাই চল। আজ বাড়িতে রাজার মতো মাথা উঁচু করে ঢুকবো, মনে কোনো ভয় থাকবে না। ঠিক বলেছিস হাবুদা, নদী থেকে বাড়িতে বউয়ের ভয়ে চোরের মতো ঢুকতে হয়। আজ আর মনে কোনো ভয় থাকবে না। হরেন্দা, আজ তোমার কাছে কোনো মাছ নেই যে? এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেছে? আরে হাবু, আজ তো কোনো জেলেই মাছ বিক্রি করতে আসেনি। আজ বাজারে কোনো মাছই ঢোকে। যে বৃষ্টি পড়ছে, জেলেরা সব বাড়িতে মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে। এই দেখো, আমরা মাছ এনেছি, দেখো দেখো। আরে বাহ, কি বড় বড় ইলিশ মাছ! বাহ বাহ বাহ, এত মাছ তোরা কোথায় পেলি রে?
কোথায় আবার পাবো? মাছ নদী থেকে মেরে এনেছি। খুব ভালো করেছিস। মাছের অভাবে বড় বড় ক্রেতা এসে ভিড়ে যাচ্ছে। দে দে দে, ওদের মাছগুলো দে, ওজন করে তোদের পাওনা মিটিয়ে দেই। কিরে, ওই বড় বড় মাছগুলো রেখে দিচ্ছিস কেন রে? ওগুলো আমরা বাড়িতে নিয়ে যাবো গো হরেন্দা, আমার মেয়েটা খাবে। আরে, আজ বাজারে মাছ নেই, ওগুলো দিয়ে যা। না গো, ওগুলো দেওয়া যাবে না। ওগুলো বউ ছেলে মেয়ে নিয়ে একসাথে আমরা জমিয়ে খাবো গো। আচ্ছা আচ্ছা, নে তোদের এই যে 2,4,000 টাকা নে তোরা। 2,000 টাকা? ওগুলো দিলে আরো টাকা পেতি। না 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 হরেন্দা, ওগুলো থাক। টাকার থেকে পরিবারের মুখের হাসিটাই বড়। চল রে হাবুদা, চল চল। ভাগ্যিস কালু তোর কথা শুনে আজ মাছ নদীতে গিয়েছিলাম, না হলে এত বড় বড় ইলিশ মাছ আর 2,000 টাকা কোথায় পেতাম রে বল? হাবুদা, কাল সকাল সকাল নদীর ঘাটে চলে এসো কিন্তু, তোমার জন্য অপেক্ষা করব। মানুষটা সেই সকালে ঝগড়া করে বেরোলো, এখনো কোনো খোঁজ খবর নেই। না জানি বৃষ্টির মধ্যে কোথায় আছে, কি করছে। ও গিন্নি, এভাবে বারান্দায় হাঁটাহাঁটি করছো কেন? আমার কথা ভাবছো বুঝি? ওগো, ওগো, তুমি কোথায় ছিলে? একটু না হয় ঝগড়া করেছি, তাই বলে কি বাড়ি ফিরবে না? আরে না গিন্নি, আজ মাছ ধরতে মাছ নদীতে গিয়েছিলাম। এই দেখো কত বড় বড় ইলিশ মাছ এনেছি, আর তোমার সংসারের সব জিনিসও এনেছি দেখো। ওগো, এত কিছু তুমি কোথায় পেলে? এত টাকা, এত বাজার, এত বড় বড় ইলিশ মাছ? কেন, আয় করে এনেছি। তুমি কথায় কথায় খোটা দাও আমি কাজ করতে পারি না, আয় করতে পারি না, তাই আজ দেখিয়ে দিলাম। সব মাছ নদীর খেল গো, সব মাছ নদীর খেল। সারাদিন তোমার কথাই ভাবছিলাম যে আমার বাবাটা কোথায় আছে, কি করছি। নাও বাবা, গামছাটা ধরো, ভেজা গাটা মুছে নাও বাবা। দেখেছো, আমার মেয়েটার সব দিকে নজর আছে। এখনো দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, মাছগুলো কেটে ঝোল করো। আমার মেয়েটা আজ পেট ভরে নদীর টাটকা ইলিশের ঝোল দিয়ে ভাত খাবে। কি মজা, কি মজা। আজ আমাদের বাড়ি হবে ইলিশ মাছের ঝোল রান্না। বাবা, বাবা ইলিশ মাছ এনেছে। ওমা, এত বড় ইলিশ! আহ, কি সুন্দর ঘ্রাণ। তুই এসেছিস, নে বস এখানে। এই মাছটা খেয়ে বল দেখি কেমন হয়েছে। আগে বলবে না? আমি তো সে কখন থেকে অপেক্ষা করছি। খেতে কি মজা হয়েছে গো মা। আমাকে ছাড়াই খাওয়া হচ্ছে নাকি? একটু ডাকবেও না? ইলিশের ঘ্রাণে তো ঘরেই থাকতে পারলাম না, আমিও চলে এলাম। এসো এসো, বসে পড়ো, না হলে আর পাবে না। যে স্বাদে ইলিশ মাছে, একদম মুখে লেগে থাকার মতো। আমার পছন্দের ইলিশ ঝোল, তাও আবার এই বৃষ্টির দিনে। সে কবে ইলিশের ঝোল খেয়েছি মনেও পড়ছে না। উপরওয়ালা এবার আমার ইচ্ছেটা পূরণ করলো। এখন থেকে আর কারো মানা শুনবো না, ইলিশ ধরতে মাঝ নদীতে যাব। আমার মেয়েটার মুখে আগে হাসি ফুটাবো, আর খাবারের কোনো কষ্টই হতে দেব না। বারুইপুর গ্রামের জমিদার ওমর সাহেবের ছিল অনেকগুলো পুকুর।
গ্রামের সাধারণ মাছ চাষিরা এই পুকুরগুলো কয়েক বছরের জন্য ভাড়া নিত। এমনই একজন চাষির নাম ছিল কাদের মিয়া। শোন কাদের, আমি কিন্তু তোকে 1 বছরের জন্য আমার পুকুরটা ভাড়া দিলাম। এর জন্য তুই আমাকে 1,00,000 টাকা পরিশোধ করবি, কেমন? এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। পুকুর যখন একবার ভাড়া নিয়েছি, আমি আপনার টাকা ঠিক ঠিক শোধ করে দেব। পুকুরের মাছের যদি কোনো ক্ষতি হয়, তার দায়ভার কিন্তু আমি নেব না। সেটার দায় তোকেই নিতে হবে, আর আমাকে সময় মতো টাকা দিতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। যত তাড়াতাড়ি সম্ভব পুকুরে মাছের পোনা ছাড়বো। ওই যে পুকুরটা, যেটা আমার কাছ থেকে ভাড়া নিবি, এত টাকা তুই কোথায় পাবি বলতো? কোথায় আর পাবো? আমার বউয়ের বাপের বাড়ি অনেক বড় লোক, সেখান থেকে বউকে দিয়ে টাকা নেবো। কি বলছিস তুই? তোর বউয়ের তো মা বাবা কেউ নেই রে। আছে বলতে একজন ভাই, আর ভাই কি দিতে রাজি হবে? কেন হবে না? এর আগেও তো আমি আমার বউকে দিয়ে অনেক টাকা নিয়েছি, আর এইবার তো মাত্র 1,00,000 টাকা। যেটা ভালো মনে হয় করবি, যা। আমি তোকে এ ব্যাপারে কিছু বলবো না, কিন্তু সময় মতো আমাকে কিন্তু টাকা দিতে হবে বলে দিলাম। আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যেই আমি টাকা জোগাড় করে আপনাকে দিয়ে যাব, কেমন? এ তো গেল জমির দাম, কিন্তু মাছের পোনা ছাড়তে গেলেও কিন্তু টাকা লাগবে। তখন আবার বলিস না কিছু টাকা কম নিতে। আমি কিন্তু পুরো টাকাটাই একসাথে নিতে চাই। ওই টাকার ব্যবস্থা আমি করে রেখেছি। মোরল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসব, এরপর সুদে আসলে সব পরিশোধ করে দেব। মোরল সাহেবকে তো চিনিস না, সে কিন্তু সাংঘাতিক মানুষ। টাকা যদি সময় মতো না দিস, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবে রে। তাকে আমি খুব ভালোভাবেই চিনি। যাই হোক, এখন আমি যাই, সবকিছুর ব্যবস্থা করতে হবে। যাই আমি। রূপা, এই রূপা, রূপা, কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি। কি ব্যাপার, বাড়িতে ফিরে একেবারে চিৎকার করছেন কেন? তোমাকে না বলেছিলাম আজ বাপের বাড়ি চলে যেতে, আর তোমার ভাইয়ের কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে আসতে? আমি তো আপনাকে গতকালই বলে দিয়েছি, আমার বাপের বাড়ি থেকে আপনাকে আর কোনো টাকা এনে দিতে পারবো না। কি বললি তুই? তোর সাহস তো কম নয়। বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না? তাহলে আমার ঘর তুই কখনোই করতে পারবি না বলে দিলাম। আমি আমার বাপের বাড়ি থেকে অনেক টাকা এনে দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব না। আমার বাবা নেই, মা নেই, দাদাও গরিব মানুষ। তুই কি জানিস আমি তোর চেয়ে ভালো মেয়ে যৌতুক নিয়ে বিয়ে করতে পারি? তুই কি জানিস সেটা? হ্যাঁ, যান যান, যা ইচ্ছে করুন। আপনাকে কে বাধা দিয়েছে? আমি তো আপনাকে একবারও বলিনি যে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। তোর সাহস অনেক বেড়ে গেছে, শয়তান মেয়ে। কাল সকালেই তুই বাপের বাড়িতে যাবি, তা না হলে আমি তোকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম। আমি এই শেষবারের মতো ভাইয়ের কাছে টাকা চাইবো, কিন্তু আমার ভাই যদি টাকা দিতে না পারে, তাহলে কিন্তু আমি খালি হাতেই ফিরে আসবো। খালি হাতে যদি ফিরিস, তাহলে কিন্তু তোকে বাড়িতে উঠতে দেব না। ভাইজান, আমি আবার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছি। কি হয়েছে রে রূপা? তুই কান্নাকাটি কেন করছিস? দেখে তো মনে হচ্ছে সারা রাত ঘুমোসনি। তোমার জামাই আমাকে টাকা নেওয়ার জন্য পাঠিয়েছে।
এক বছরে আমি অনেকবার তোর স্বামীকে টাকা জোগাড় করে দিয়েছি, কিন্তু আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে কোথা থেকে টাকাগুলো জোগাড় করে দেব বল তুই আমাকে। এই কথা ওকে বারবার বলেছি। সে বলেছে যদি তাকে টাকা জোগাড় করে দিতে না পারি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুই বাড়িতে ফিরে যা, গিয়ে দেখ তোর স্বামী কি বলে। এবার যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা ওকে একটা শাস্তি দেবই দেব। গ্রামের চেয়ারম্যানের কাছে নালিশ করব। দেশে আইন আদালত তো উঠে যায়নি, তাই না? আমি এভাবে আর সংসার করতে পারছি না ভাইজান, তুমি তোমার পায়ে আমাকে একটু আশ্রয় দাও। কি আর করবি, আমাদের তো কেউ নেই রে। একটু মুখ বুঝে সহ্য কর লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি। গিয়ে এবার দেখি সৃষ্টিকর্তা আমার কপালে কি লিখে রেখেছেন। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি? দে আমার টাকাগুলো দে। আমাকে আবার এই টাকাগুলো দিয়ে পুকুর ভাড়া নিতে যেতে হবে। সেই পুকুরে আমি মাছের পোনা ছাড়বো। আমাকে ক্ষমা করে দিন, আপনার টাকাগুলো আমি জোগাড় করতে পারিনি, আর ভাইজানের কাছে কোনো পয়সাও নেই। হারাম জাদি, তাহলে কি করতে গিয়েছিলি ভাইয়ের বাড়ি? টাকা যদি আনতেই না পারবি তাহলে শুধু শুধু কেন গেলি? দয়া করে আমার গায়ে হাত তুলবেন না। আমি তো টাকার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে কোনো উপায় দেখতে পেলাম না। এই যে আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, ফিরে যেন তোর মুখ আর না দেখতে পাই, আমি বলে দিলাম। দয়া করে এমন কথা বলবেন না। যদি আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তবে আমি কোথায় যাব বলুন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যেখানে খুশি সেখানে যা। তোর মতো মেয়ের সাথে আমি আর একদিনও ঘর করব না। কি ব্যাপার তোমার? রাগ করে কোথায় যাচ্ছ তুমি? দেখে তো মনে হচ্ছে বাড়িতে আজ বিশাল ঝগড়া হয়েছে। আর বলবেন না রহিম ভাই, এক পোড়ামুখীকে বিয়ে করে আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। আমি তো বলেছিলাম আমার বোনটাকে বিয়ে করো। বাপ মা মরা বোন আমার, দেখতেও সুন্দর। তাছাড়া আমার বোনকে বিয়ে করলে আমি তোমাকে অনেক টাকা দিতাম, আর এখনো দেব। না না না, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না। তোমার বোনের এর আগেও তো দুটো বিয়ে হয়েছিল। দুটো বিয়ে হয়েছে তো কি হয়েছে? কোনো এক কারণে আমার বোনের সংসারটা ভেঙে গেছে, তার মানে এই নয় যে আমার বোন খারাপ মানুষ। একবার তুমি ওর সাথে কথা বলেই দেখো না। সত্যি তুমি তোমার বোনকে বিয়ে করলে আমাকে টাকা দেবে? তা কত টাকা দেবে শুনি? তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে আমি তোমাকে নগদ 1,00,000 টাকা দেব। সত্যি তোমার বোনকে বিয়ে করলে তুমি আমাকে 1,00,000 টাকা দেবে? হ্যাঁ গো হ্যাঁ। যদি তুমি আমার বোনকে স্ত্রী হিসেবে গ্রহণ করো আমি তোমাকে 1,00,000 টাকা দেব। আর যদি রাজি থাকো তাহলে আজকে আমি আমার বাড়িতে তোমার বিয়ের আয়োজন করব। কি বলো, রাজি তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে রাজি আছি। এই টাকাটা পেলে আমি পুকুর রাখবো, সেই পুকুরে মাছ চাষ করে অনেক অনেক টাকা উপার্জন করব। আমার সংসারে অভাবের দিন শেষ হবে। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বোনকে বিয়ে করতে গেলে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে তোমার প্রথম বউ রূপাকে
বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে যে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওর সাথে আমি এমনিতেও সংসার করব না। ওকে বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, সে কিছুই আনতে পারেনি। এমনিতেই ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব, কোনো চিন্তা নেই। ভালোই হলো, আজকে তবে আমার বাড়িতে শুভ কাজটা সেরে ফেলি, কেমন? আর তুমি আমার বোনকে নিয়ে তোমার বাড়িতে কাল চলে যেও, কেমন? এরপরে সকালবেলা জহির তার দ্বিতীয় বউকে নিয়ে বাড়ি ফিরে এলো। রূপা, আই রূপা, কোথায় গেলি রে রূপা? দেখ দেখ, তোর সতীনকে বাড়িতে নিয়ে এসেছি আমি। দেখ দেখ। কি বলছেন কি? কে আপনার সাথে? দেখে তো মনে হচ্ছে নতুন বউ। এটা কার বউ? বুঝতে পারছিস না এটা কার বউ? এটা আমার বউ। আমি আবার বিয়ে করেছি। তোকে তো বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, তুই তো টাকা দিসনি, তাই আমি আবার বিয়ে করেছি। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তুমি আমার কপালে এত বড় অন্যায় লিখে রেখেছিলে। তুমি না বলেছিলে এ বাড়িতে আসার পর তোমার বউকে বের করে দেবে? তা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও, ওকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। হাই শোন, এটা আমার নতুন সংসার। এই সংসারে তোর কোনো জায়গা নেই। এখনই বাড়ি থেকে বের হয়ে যা বলছি, এখনই বাড়ি থেকে বের হয়ে যা। আপনি এসব কি বলছেন? আমি আমি কোথায় যাব? না না, এত বড় অবিচার করবেন না আমার সাথে। কোথায় যাবি আমি কি করে জানি? আমি তোকে কোনো জায়গা দিতে পারবো না। তবে রাস্তার ধারে একটা পুরনো ভাঙা ঘর আছে, ইচ্ছে করলে তুই ওখানে থাকতে পারিস। যা তো চোখের সামনে থেকে আমার। রাস্তার পাশে যে পুরনো ঘর আছে সেটা তো অনেক পুরনো, সেখানে কোনো মানুষ থাকতে পারবে না। ঘরটা একেবারেই ভাঙা, বৃষ্টির দিন পানি ঢুকে। তাহলে তোর জন্য এখন আমি আবার রাজপ্রাসাদ কোথায় পাবো রে? যা বলছি, এক্ষুনি বের হয়ে যা, বের হয়ে যা। রূপা সেই ভাঙা ছোট্ট ঘরটিতেই আশ্রয় নিল। এইভাবেই কেটে গেল 1 মাস। একদিন রূপা একটি গাছের নিচে বসে খুব কাঁদছিল। হে বিধাতা, তুমি আমার এ কেমন পরীক্ষায় ফেললে? এখন কি হবে আমার? আমি কোথায় যাব? কি ব্যাপার, তুমি এখানে বসে কান্নাকাটি কেন করছো? মোড়ল সাহেব, আমার ভাগ্যটা খুব খারাপ। জানেন তো, আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ির পাশে ভাঙা রাস্তার কাছে বাড়িটায় আশ্রয় নিয়েছি। কি বলছো কি? আমরা তো কিছুই জানি না। তা এখন তুমি কি করে চলছো? কে তোমার খাবার খরচ দিচ্ছে বলো? কি আর করব বলুন, মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছি, কিন্তু এভাবে আর কয়দিন? আমি তো আর থাকতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে। বর্ষাকাল, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তুমি রাস্তার কাছে ছোট ছোট গর্তগুলোতে কিছু মাছ চাষ করতেও তো পারো। মাছ চাষ? কিন্তু এ ব্যাপারে তো আমি কিছুই জানি না, কখনো মাছ চাষও করিনি। এখন তো বর্ষাকাল চলছে, এমনিতেই মাছের খাবারের অভাব হয় না। তাছাড়া আমি তোমাকে পোনা সংগ্রহ করে দেব। তোমার স্বামী আমার কাছ থেকে মাছের পোনা নিয়ে তার পুকুরে মাছ চাষ করছে। অবশ্য ও আমার একটা টাকাও শোধ করেনি, বলেছে মাছ বিক্রি করে সমস্ত টাকা দিয়ে দেবে। কিন্তু আপনি আমাকে মাছের পোনা কিনে দেবেন মোড়ল সাহেব? আমার কাছে তো এক কানা করিও নেই, আমি কি দিয়ে মাছের পোনা কিনবো?
রাস্তার পাশে মাছ চাষ করে যে টাকা পাওয়া যাবে সে টাকা দিয়ে না হয় তুমি আমার টাকা শোধ করে দিও। তোমাকে দেখে বেশ মায়া হলো, তুমি আমার মেয়ের বয়সী, এইটুকু সাহায্য আমি তোমাকে করতেই পারি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে আগামীকাল সকালবেলা যাব। আপনি আমাকে কিছু মাছের পোনা দেবেন। এর পরের দিন সকালবেলা রূপা মোড়ল সাহেবের বাড়িতে গেল এবং সেখান থেকে কিছু মাছের পোনা নিয়ে এলো। সে রাস্তার পাশের ছোট ছোট গর্তগুলোতে মাছের পোনাগুলো চাষ করছিল। কি ব্যাপার কি? এ তো দেখছি মেঘ না চাইতেই জল। শেষ পর্যন্ত কিনা রাস্তার পাশে এই বৃষ্টির মধ্যে মাছ চাষ করতে হচ্ছে। কি আর করবো বলো, সবার ভাগ্য তো আর তোমার মতন নয়। আমার তো আর এত বড় পুকুর নেই যে মাছ চাষ করব। তাছাড়া তুমি তোমার বাড়ি থেকে তো আমাকে বেরি করে দিয়েছো। তখন তো আমার কথায় রাজি হওনি। তখন যদি আমার কথা শুনতে, তাহলে তোমাকে রাস্তার পাশে মাছ চাষ করতে হতো না। এখন তো আর তোমার কোনো সমস্যা নেই, ঘরে নতুন বউ এনেছো, সে নিশ্চয়ই বাবার বাড়ি থেকে তোমাকে অনেক টাকা এনে দেয়, তাই না? আরে বাবা, টাকার জন্যই তো বিয়ে করেছি। যখন যা চাচ্ছি তাই তো পাচ্ছি আমি। তুমি যে অন্যায় করেছো না আমার সাথে, তার শাস্তি তোমাকে ঠিক বিধাতা দেবেন। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আগে তুমি নিজেকে সামলাও। শকুনের দোয়ায় কখনো গরু মরে না। এভাবে কেটে গেল 3 দিন। হঠাৎ করে গ্রামে শুরু হলো প্রচন্ড বন্যা। জহিরের পুকুরের সব মাছ ভেসে যেতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? আমার সব শেষ হয়ে গেল গিন্নি। আমার তো একেবারে সর্বনাশ হয়ে গেল। একেবারে সর্বনাশ হয়ে গেল গিন্নি। কি ব্যাপার, হয়েছেটা কি? এরকম চিৎকার করতে করতে বাড়িতে ঢুকছো কেন? কি আর বলবো বলো, পুকুরে কত আশা করে মাছ ছেড়েছিলাম। তোমাকে বিয়ে করেছিলাম এই মাছ চাষের জন্যই। আজকে সেই পুকুরে বন্যার পানি ঢুকে সব মাছ ভেসে গেছে। এখন কি করবি? তুমি তো মোড়লের কাছ থেকে পোনাগুলো বাকিতে কিনেছিলে। এখন এতগুলো টাকা তুমি কি করে শোধ করবে? জানি না, আমি সত্যিই কিছু জানি না। সৃষ্টিকর্তা আমার কপালে ঠিক কি লিখে রেখেছেন আমি জানি না। আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমার যদি এমন অবস্থা হয় না, তাহলে কিন্তু তোমার সাথে সংসার করতে পারবো না। না খেয়ে অভাব অনটনে আমি দিন কাটাতে পারবো না। এ তুমি কি বলছো? তুমি না আমার বউ? তুমি যদি আমার খারাপ সময় পাশে না থাকো, তাহলে কে পাশে থাকবে বলো? এসব বলে কোনো লাভ নেই। আমি তোমার সাথে থাকতে পারবো না। এখন তুমি অনেক ঋণগ্রস্ত হবে। তুমি অনেক স্বার্থপর একটা মানুষ। এরকম খারাপ সময়ে তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। তোমার মতো লোকেদের সাথে এমনটাই হওয়া উচিত, যে নিজের প্রথম স্ত্রীকে খাট ধরে বাড়ি থেকে বের করতে পারে, টাকার জন্য তাকে মারধর করতে পারে, তার সাথে এমনটাই হওয়া উচিত। আমি সব বিপদ কাটিয়ে উঠব। তুমি আমাকে রেখে যেও না, যেও না আমাকে রেখে। তোমার বিপদ নিয়ে তুমি বসে থাকো, সেইটা নিয়ে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। আর শোনো, এতদিন যে টাকাগুলো আমার কাছ থেকে নিয়েছো, সেগুলো ভালোই ভালোই ফেরত দিয়ে দেবে। কাদের, এই কাদের, হতভাগা কোথায় গেলি? তাড়াতাড়ি একবার বের হ।
কি হয়েছে মোড়ল সাহেব? এই সাত সকালে আপনি আমার বাড়িতে? কি আর হবে, তুই জানিস না আমি কেন এসেছি? মাছের পোনা ছাড়ার কথা বলে আমার কাছ থেকে তো অনেকগুলো টাকা নিয়েছিস, এই টাকাগুলো আমাকে ফেরত দে। হ্যাঁ, আপনি তো সব জানেন, আমার পুকুরের সব মাছ ভেসে গেছে। এখন আমি কি করে আপনার এত টাকা পরিশোধ করব বলুন না। তুই তোর বউয়ের সাথে কত বড় অন্যায় করেছিস সেটা গ্রামের সবাই জানে। বউটাকে রাস্তায় ফেলে দিয়েছিস, আর সেই বউ এখন রাস্তার মধ্যে মাছ চাষ করে জীবিকা চালাচ্ছে। আমি জানি মোড়ল সাহেব, আমি কত বড় অন্যায় করেছি আমি জানি সেটা, কিন্তু আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমাকে একটু সময় দিন, একটু সময় দিন আমাকে। আমার স্ত্রীও আমাকে রেখে চলে গেছে। একদম ঠিক কাজ হয়েছে, তোর বউ তোকে রেখে চলে গেছে। আমি খুব খুশি হয়েছি। এখন তুই টাকা বের কর, টাকা বের কর জলদি। টাকা ছাড়া আমি তোর বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। মোড়ল সাহেব, আপনি কেন বুঝতে পারছেন না? আমার কাছে একটা টাকাও নেই। বড় সাহেব, এই নিন আপনার টাকা। দয়া করে আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছি। কি ব্যাপার রূপা, তুমি তোমার কষ্টের মাছ বিক্রির টাকাগুলো কেন দিতে এসেছো? কত কষ্ট করে তুমি রাস্তার ধারে মাছ চাষ করছো, আর সব টাকা কিনা ওকে দিয়ে দিচ্ছ তুমি? ও আমাকে ছেড়ে যেতেই পারে, কিন্তু আমি তাকে ছাড়তে পারবো না। তাই ওর বিপদের দিনে এগিয়ে এসেছি। দেখলি তো, একদিন যে বউকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিলি, আজকে তোর বিপদের দিনে সেই বউ এসেই তোর পাশে দাঁড়ালো। রূপা, রূপা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার প্রতি অন্যায়ের শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছেন, আমাকে ক্ষমা করে দাও। যাক বাবা, আমি আমার টাকা পেয়েছি, এখন এখান থেকে চলে যাচ্ছি তাহলে। বৃষ্টিতে রাস্তার পাশে মাছ চাষ করে আমি টাকাগুলো জমিয়েছিলাম। আজকে সবগুলো টাকা দিয়ে গেলাম। তারপরও আপনি ভালো থাকবেন। রূপা, আমার সব কিছু শেষ হয়ে গেছে, দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই রূপা, তুমি যেও না, আমাকে ছেড়ে যেও না। না না, আপনার মতো এমন একটা মানুষের সাথে আমি আমার বাকিটা জীবন কখনোই কাটাতে চাই না। আজকে যখন আপনার পাশে কেউ নেই, তখন আপনি আমাকে পাশে চাইছেন, কিন্তু আমি আপনার সাথে আর থাকতে চাই না। এই বলে রূপা সেখান থেকে চলে গেল। জহিরের সাথে সে আর কোনোদিন দেখা করেনি।